হচ্ছে আমাদের কম্পাউন্ড ফার্টিলাইজারের পার্ট, যেটা হচ্ছে আমাদের জামিন স্যারের পার্ট, সেটা আমরা একটু ওভারভিউ করার ট্রাই করবো। তো ফার্স্টে আসবে আমাদের ডেফিনেশন গুলা। তো এখান থেকে ডেফিনেশন গুলো খুব ইম্পর্টেন্ট। এগ্রিকালচারাল কেমিস্ট্রি কাকে বলে, তার ডেফিনেশন অনেক ইম্পর্টেন্ট, দেখে রাখবে একটু ডেফিনেশনটা। তারপরে হচ্ছে ফার্টিলাইজার, যেহেতু আমরা ফার্টিলাইজার নিয়ে পড়ালেখা করতেছি, তো ফার্টিলাইজারের ডেফিনেশনটা মাস্ট লাগবে। তো এখান থেকে এই যে পার্টটা, ঠিক আছে, যে আমাদের এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস অথবা এলিমেন্টস, এগুলো ক্লাসিফিকেশন আগে আসতেই পারে। যে মেজর পার্ট কোনগুলো আছে, মাইনর কোনগুলো আছে, ঠিক আছে? তো আমরা পড়ছিলাম আমাদের মেজর মাইনর থাকে। বা হচ্ছে যেগুলো আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্টস বলে, ঠিক আছে? তো আমাদের যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আছে এর মধ্যে আবার সে তিনটা ভাগ করা আছে: অ্যাভেলেবল ফ্রম এয়ার এন্ড ওয়াটার, প্রাইমারি নিউট্রিয়েন্টস, সেকেন্ডারি নিউট্রিয়েন্টস। তো আমাদের মেজর পার্টটা অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে অনেক বেশি। মেজর এলিমেন্টস গুলো তুমি এভাবে যখন সহকারে লিখতে হবে। তো আমাদের অ্যাভেলেবল যে ফর্মটা, সেটা তো আমরা ইজিলি মনে রাখতে পারি, সিএইচও, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এরপর হচ্ছে আমাদের প্রাইমারি যেগুলো, সেগুলো হচ্ছে এনপি কে। ঠিক আছে, তাহলে আমার প্রাইমারি হয়ে গেছে এনপি কে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। আর আমাদের সেকেন্ডারি নিউট্রিয়েন্টস হচ্ছে কি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। তাহলে আমাদের টোটাল কয়টা আছে এখানে? 9টা। এবারে মাইনর এলিমেন্টস বা ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে আমাদের কি আছে? বোরন, জিঙ্ক। এগুলা কুইজের জন্য ইম্পর্টেন্ট ছিল, রিটেনের জন্য একটু দেখে রাখবে চারটা। আসতেই পারে পরীক্ষা, যে মাইনর এলিমেন্টসটা তুমি ক্লাসিফিকেশন করো, তখন এভাবে চারটা। এরপর আসছে আমাদের ডিফারেন্ট টার্মিনোলজি ইউজ ইন ফার্টিলাইজার। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের, যে আমরা যে টার্মিনোলজি গুলো ইউজ করি, হ্যাঁ, ঠিক আছে, ওগুলোর হচ্ছে যে ডেফিনেশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন সে স্প্রেড ফার্টিলাইজার কাকে বলে, এবারে কম্পাউন্ড ফার্টিলাইজার কাকে বলে। স্প্রেড ফার্টিলাইজার ইজ দ্য টার্ম ইউজ টু ডিসক্রাইব এনি ফার্টিলাইজার হ্যাভিং এ ডিক্লারেবল কন্টেন্ট অফ অনলি ওয়ান প্রাইমারি নিউট্রিয়েন্ট, প্ল্যান্ট নিউট্রিয়েন্ট। এখন ধরো স্প্রেড ফার্টিলাইজার যেটা, সেটাতে তোমার একটা মাত্র প্রাইমারি প্ল্যান্ট নিউট্রিয়েন্ট থাকে, যেমন হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ঠিক আছে, ইউরিয়া, টিএসপি, এগুলা। এখন ওগুলা তো হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে যে ভারী অ্যামাউন্টের একটা মাত্র কি প্রাইমারি প্ল্যান্ট নিউট্রিয়েন্টস থাকবে। কম্পাউন্ড যে ফার্টিলাইজারটা, সেখানে অনেকগুলা ফুল ফর্ম আছে, যেমন আইএসও, এটা ফুল ফর্ম আসতে পারে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন স্ট্যান্ডার্ডাইজেশন। তো কম্পাউন্ড ফার্টিলাইজারকে বলছে কি, সেখানে হচ্ছে টু অফ দ্য কি প্রাইমারি প্ল্যান্ট নিউট্রিয়েন্টস, দ্যাট ইজ কি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, অবটেইন কেমিক্যালি অর বাই কি ব্লেন্ডিং। এখন কম্পাউন্ড ফার্টিলাইজারের ক্ষেত্রে হবে কি, আমাদের যে যে প্ল্যান্ট নিউট্রিয়েন্টস গুলো আছে, এগুলো দুইটা বা হচ্ছে তিনটাও থাকতে পারে, অনেক সময় মেনলি হচ্ছে দুইটা থাকে আর কি, দুইটাকে একসাথে করা থাকে, সেটা কম্পাউন্ড। এখন এগুলোকে আমরা হচ্ছে যে কিভাবে অবটেন করে, ব্লেন্ডিং করার মাধ্যমে, বা হচ্ছে যে কোনো ভাবে তুমি কি অবটেন করতে পারো, কেমিক্যালিও অবটেন করা যায়। সেগুলো আমরা সামনে গিয়ে দেখবো কিভাবে ব্লেন্ডিং করে। তো আমাদের যে ইউনাইটেড স্টেটস এ মিক্স ফার্টিলাইজার অনেক সময় তারা কম্পাউন্ড ফার্টিলাইজার বলা হয়, তো এখানে কথাগুলো লেখা আছে। এবারে কম্পাউন্ড ফার্টিলাইজার আসলে যে কিভাবে থাকে সেটা দেখাইছে, হ্যাঁ, যে আমাদের একটা যেমন সে ড্যাপ, ঠিক আছে, এটা ডাইঅ্যামোনিয়াম ফসফেট। ড্যাপের মধ্যে আমাদের নাইট্রোজেন পার্সেন্টেজ থাকে কত? 21.9%। P2O5 থাকবে 53.17%। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের ড্যাপ হচ্ছে একটা কম্পাউন্ড ফার্টিলাইজার, সেখানে কি আমাদের দুইটা প্রাইমারি নিউট্রিয়েন্টস থাকে। এরপর এমএপির মধ্যে নাইট্রোজেন আছে আর কি P2O5। তারপর আসছে আমাদের আমাদের মিক্সড ফার্টিলাইজার, ঠিক আছে। তো মিক্সড ফার্টিলাইজারটা হচ্ছে কি, দুইটা কম্পাউন্ড ফার্টিলাইজারকে যখন আমরা একসাথে করে ফেলি, ঠিক আছে, অথবা হচ্ছে টু আর মোর কি ফার্টিলাইজার, ফিজিক্যাল মিক্সচার অফ টু আর মোর অফ দ্য স্টেট ফার্টিলাইজার, মিক্সড ফার্টিলাইজার মে বি পাউডার অর কি গ্রানুলেট। এখানে কি করতে, আমাদের মিক্সড হচ্ছে যে ড্যাপ আর এমওপি, ঠিক আছে, দুইটাকে আমরা একসাথে করে ফেলছি। এখন এটা হইতেও পারে অনেক সময় গ্রানুলেটেড, এরকম ধরো গ্রানুলেটেড থাকতে পারে, অনেক সময় পাউডার পাউডার করে ফেলা যায়, একদম পাউডার করে সবগুলো মিক্স করে ফেলে। এরপরে গ্রানুলার ফার্টিলাইজার কাকে বলে, নন গ্রানুলার কাকে বলে দেখতে পারো। ফিল্ডার হচ্ছে ক্রিস্টাল, এদিকে ইম্পর্টেন্ট হচ্ছে কম্পেয়ার। তো বলবে তোমার হয়তো পরীক্ষা, যে ফিল্ডার ফিল্ড ফার্টিলাইজার হচ্ছে ক্রিস্টাল ফার্টিলাইজার, এই দুটোর মধ্যে তুমি কম্পারিজন করো, ঠিক আছে, পরীক্ষা আসতে পারে। ফিল্ডটা হচ্ছে কি, আমাদের অনেক ক্ষেত্রে তোমার হচ্ছে স্পেরিক্যাল শেপ থাকে, ঠিক আছে, গোলাকার শেপ বা স্পেরিক্যাল শেপ থাকতে পারে। আর এটা হচ্ছে আমাদের কি ইউরিয়া। আর ক্রিস্টাল, ক্রিস্টাল তো আমরা দেখছি যে আমাদের ক্রিস্টাল শেপ গুলা, ক্রিস্টাল থাকতে পারে এমওপি, হ্যাঁ, অ্যামোনিয়াম সালফেট, এগুলো আমাদের ক্রিস্টাল হইতে পারে। এবারে কোটেড ফার্টিলাইজার হচ্ছে কনডেন্স ফার্টিলাইজার। কোটেড ফার্টিলাইজারটা কি, কোটেড হচ্ছে তোমার ফার্টিলাইজারের উপরে যদি আমরা একটা আলাদা লেয়ার থাকে, ঠিক আছে, কোনো একটা সাবস্টেন্সের যদি একটা আলাদা লেয়ার দেওয়া থাকে, তখন সেটাকে আমরা কি বলবো, কোটেড ফার্টিলাইজার। আর কন্ডিশন ফার্টিলাইজারটা হচ্ছে treated with the additive to improve physical condition or prevent aging। এটা হচ্ছে আমাদের কন্ডিশন ফার্টিলাইজার। তো এই দুটোর মধ্যে কম্পারিজন অনেকবার আসছে, যে কোটেড আর কন্ডিশনের মধ্যে কম্পারিজনটা দেখ। এবারে বাল্ক ব্লেন্ডেড ফার্টিলাইজার আর ব্লেন্ডেড ফার্টিলাইজার, আমরা যেটা পড়ছিলাম যে ফার্টিলাইজার অনেক সময় কি ব্লেন্ড করা হয়। তো ব্লেন্ডেড ফার্টিলাইজারটা হচ্ছে যে দুইটা আর কি এর বেসিক গ্রানুলার ফার্টিলাইজার অফ সিমিলার সাইজ মিক্স টুগেদার টু ফর্ম এ কম্বাইন্ড ফার্টিলাইজার ইজ কল্ড বাল্ক ব্লেন্ডেড ফার্টিলাইজার। এটাতে কি হয়, গ্রানুলার ইউরিয়া আর গ্রানুলার টিএসপি অফ সেম সাইজ, মানে হচ্ছে তুমি সেম সাইজের গ্রানুলার ইউরিয়া আর কি সেম সাইজের গ্রানুলার টিএসপি নিয়ে এগুলোকে কি মিক্স করলে তখন যে আমাদের যে কম্পাউন্ড ফার্টিলাইজারটা হয়, সেটাই কি আমাদের বাল্ক ব্লেন্ডেড ফার্টিলাইজার।
কন্ট্রোল রিলিজ ফার্টিলাইজার, তো কন্ট্রোল রিলিজ ফার্টিলাইজারের হচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট, এটা মেকানিজমটা আসে যে আসলে মেকানিজম কিভাবে হয়। ঠিক আছে, ফার্টিলাইজার ইন হুইচ ওয়ান অর মোর অফ দ্য নিউট্রিয়েন্টস হ্যাভ লিমিটেড solubility in the soil solution so that they become available to the growing plant over a controlled period of time are called control রিলিজ ফার্টিলাইজার। ঠিক আছে, মানে হচ্ছে যে কন্ট্রোল, যে আমরা যে ফার্টিলাইজারটা দিচ্ছি সেটা হচ্ছে প্ল্যান্টের জন্য কিভাবে অ্যাভেলেবেল হচ্ছে, কিভাবে প্ল্যান্টটাকে গ্রোথে হেল্প করছে, এটা হচ্ছে মেকানিজমটা আসে পরীক্ষা অনেক সময় বলে দেয় যে কন্ট্রোল রিলিজ ফার্টিলাইজার মেকানিজমটা। এখন কম্পাউন্ড ফার্টিলাইজার আমাদের অ্যাডভান্টেজ গুলো কি কি? হ্যাঁ, কম্পাউন্ড ফার্টিলাইজার আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু একের অধিক আমরা কি পরিমাণে প্রাইমারি প্ল্যান্ট নিউট্রিয়েন্টস পেতে পারি, হচ্ছে লোয়ার কস্ট থাকবে, লোয়ার ট্রান্সপোর্টেশন কস্ট, লেস স্টোরেজ স্পেস, হচ্ছে লেবার, আর লেস লেবার রিকোয়ার্ড, হচ্ছে লেস লেবার রিকোয়ার্ড ফর অ্যাপ্লাইং টু দ্য সয়েল। ঠিক আছে, এখন ধরো তুমি তিনটা তিনটা হচ্ছে সিম্পল কি বলে আমাদের স্ট্রেট ফার্টিলাইজার দিলা, আর একটা আমরা কি কম্পাউন্ড ফার্টিলাইজার দিলাম, যে ওই একটার মধ্যেই কি আমার যে তিনটা কি মিক্স করা আছে, তাহলে কি হবে আমার যে ওই যে তিনটা রাখার জন্য আলাদা স্টোরেজ লাগতো সেটা এখন একটার মধ্যে হয়ে যাবে, তিনটা যে ক্যারি করার জন্য ট্রান্সপোর্ট লাগতো সেটা একটার মধ্যে হয়ে যাবে, তিনটা আলাদা আলাদা দেওয়ার জন্য যে লেবার লাগতো সেটা একটা এখন একটার মধ্যে হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। এখন অ্যাডভান্টেজ থাকলে তো মাস্ট আবার ডিসঅ্যাডভান্টেজও থাকবে। এখন ধরো যেহেতু এটা স্টেট ফার্টিলাইজার থেকে কিছুটা উন্নত, তাহলে এটা যে প্রাইমারি ইনভেস্টমেন্ট এটাকে ক্রিয়েট করার জন্য সেটা বেশি লাগবে, মডার্ন টেকনোলজি লাগবে। ম্যাক্সিমাম বেনিফিট নাইট্রোজেন ফার্টিলাইজার মাস্ট বি অ্যাপ্লাইড ইন স্প্লিট, so nitrogenous slate fertilizers are good, আর in some cases combined fertilizers contain less of secondary and key micronutrients। তো দেখা যায় অনেক সময় হয় কি কম্বাইন্ড ফার্টিলাইজারের মধ্যে হচ্ছে সেকেন্ডারি ভাবে যে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো আছে, সেগুলো একটু কম থাকে। এটা আমাদের ডিসঅ্যাডভান্টেজ, এগুলো রিটেনে অনেক বেশি আছে। এবারে লিকুইড আর ফ্লুইড ফার্টিলাইজার কাকে বলে? হ্যাঁ, তো আমরা তো মেইনলি আমাদের যে ফার্টিলাইজার গুলো দেই সেটা লিকুইডও হতে পারে, লিকুইডটাই মেইনলি বেশি দেখা যায়, আমরা সচরাচর দেখতে পাই। তো লিকুইডটা কাকে বলে সেটা একটু দেখতে পারো, লিকুইড ফার্টিলাইজার ডেফিনেশন। তো লিকুইড ফার্টিলাইজারের মধ্যে আমাদের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে সলিউশন ফার্টিলাইজার, একটা হচ্ছে সাসপেনশন ফার্টিলাইজার। যে আমরা যে পড়ছিলাম যে আমরা সলিউশন কিভাবে তৈরি হয়, ঠিক আছে, তো এরকম সলিউশন টাইপেরও থাকতে পারে, আবার সাসপেনশন টাইপের থাকে। সাসপেনশনে কি হয়, এরকম তলানি আকারে পড়ে যায়, ঠিক আছে, ওগুলাকে মানে ঝাঁকাই আবার হচ্ছে একটা সলিউশন টাইপ তৈরি করে, মানে হচ্ছে যে তোমার হচ্ছে স্যাচুরেটেড নন স্যাচুরেটেড যে জিনিসগুলো ছিল ওগুলো এখানে কথাগুলো লেখা আছে। এখন লিকুইড ফার্টিলাইজারের অ্যাডভান্টেজ অনেক অনেক ইম্পর্টেন্ট। লিকুইড ফার্টিলাইজারের অ্যাডভান্টেজ গুলো একটু দেখবা: লো কস্ট ম্যাটেরিয়াল, দে ক্যান বি ডিস্ট্রিবিউটেড মোর অ্যাকুরেটলি, দে ক্যান বি প্লেসড বা নিডেড, লেস ফার্টিলাইজার ডেইলি রিকোয়ার্ড, এরকম অনেকগুলা আমাদের কি অ্যাডভান্টেজ দেওয়া আছে। তো অন্তত 10টা মুখস্থ করে যাই হোক, পরীক্ষা আসতে পারে। এখন ডিসঅ্যাডভান্টেজও থাকে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্পেশালাইজড ইকুইপমেন্ট নিডেড। এখন ধরো লিকুইড ফার্টিলাইজারকে তুমি চাইলে যে কোনো ভাবে দিতে পারবে না, স্পেশাল ইকুইপমেন্ট লাগবে, সেগুলো সামনে গেলে পড়বা। এক্সপেন্সিভ এন্ড সফিস্টিকেটেড ইকুইপমেন্টস আর সামটাইমস রিকোয়ার্ড ফর অ্যাপ্লিকেশন অফ লিকুইড ফার্টিলাইজার। লিকুইড ফার্টিলাইজার লেস কনসেন্ট্রেটেড দেন হচ্ছে সলিড, when solution are cool crystal may form and settle। দেখা গেছে তুমি একটা সলিউশন তৈরি করছো, ঠান্ডা কোথাও রাখছো, সেটা জমে যাইতে পারে, এটা এখানে লিখছে। তো এই যে আমাদের সেকেন্ডারি নিউট্রিয়েন্টস কন্টেনিং ফার্টিলাইজার, এই যে পার্সেন্টেজ গুলো এতদিন আমাদের কুইজের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট ছিল, কুইজে আসার চান্স তো এখন রিটেনে কিভাবে আসবে আসলে বলা যাচ্ছে না, তারপর একটু দেখে রাখিও। রিটেন আসার চান্স কম, আর যদি রিটেন আসে নাই, এখন যেহেতু কুইজ নাই, শুধু রিটেনে চাইলে দিয়েও দিতে পারে। তো যেগুলো হচ্ছে আমাদের একটু প্রমিনেন্ট আছে, যেমন হচ্ছে জিপসাম, হ্যাঁ, এগুলো হচ্ছে কেমিক্যাল ফর্মুলা, আর একটু পার্সেন্টেজটা দেখে যাইও। আর পারলে ক্যালসিয়াম কন্টেনিং থেকে মিনিমাম দুইটা, হ্যাঁ, ম্যাগনেসিয়াম থেকে মিনিমাম দুইটা, অন্তত মিনিমাম দুইটা তিনটা করে একটু দেখে যাওয়ার চেষ্টা করো। এই যে সালফার কন্টেনিং থেকে চাইলে তুমি দুটা দেখতে পারো। হ্যাঁ, এরপরে মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে আছে বোরন কন্টেনিং, জিঙ্ক কন্টেনিং, এখানে আসলে বোঝানোর কিছুই নেই, এখানে এগুলো আছে কেমিক্যাল ফর্মুলা দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে, ঠিক আছে। ম্যাঙ্গানিজ কন্টেনিং আছে, তারপরে হচ্ছে কপার কন্টেনিং, মলিবডেনাম, আয়রন, এগুলা দেখতে পারো। ফার্টিলাইজার স্পেসিফিকেশন, এটা অনেক ইম্পর্টেন্ট। ফার্টিলাইজার স্পেসিফিকেশন এটা আসার চান্স অনেক 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 বেশি। জানি না, স্যার ক্লাসে বলতে নাকি এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই এবং আমাদের সময় স্যার বলেও দিচ্ছিল এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আসার জন্য রিটেনে। তো একটা ধরো ফার্টিলাইজার, হ্যাঁ, আমরা যখন ধরো একটা ড্রিঙ্কসের বোতল কিনলাম আমরা, তো ড্রিঙ্কসের বোতল যখন আমরা কিনি, তখন এরকম কি হয়, বোতলের গায়ে লেখা থাকে যে এখানে কি কি আছে, হ্যাঁ, এটা তোমার জন্য কতটুকু তোমার এনার্জি দিবে, কি দিবে, সুগার কত পার্সেন্ট, এরকম লেখা থাকে। এরকম হচ্ছে ফার্টিলাইজারের যখন এরকম একটা ব্যাগ থাকবে না, ফার্টিলাইজারের উপরে তখন হচ্ছে কিছু এলিমেন্টস ডিটেলস লেখা থাকে, হচ্ছে নিউট্রিয়েন্ট কন্টেন্ট এন্ড কনসেন্ট্রেশন, ঠিক আছে, কি কি নিউট্রিয়েন্টস আছে, কেমিক্যাল কম্পোজিশন কি, ময়েশ্চার কন্টেন্ট কতটুকু, পার্টিকেল সাইজ এন্ড ডিস্ট্রিবিউশন, ফিজিক্যাল কন্ডিশন, সলিবিলিটি, তারপর হচ্ছে যে কন্ডিশনার, স্পেশাল লিমিটেশন যদি কোনো থাকে, প্যাকেজ ডিটেল, মেথোডোলজি ইউজ ইন কোয়ান্টিফিকেশন অর হচ্ছে কোয়ালিফাইং আইটেম, আর পেনাল্টিস অর ডিসকাউন্ট ফর হচ্ছে ডেভিয়েশন ফ্রম দ্য স্টেট ভ্যালু এন্ড কন্ডিশন। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমার মাথায় রাখা লাগবে যে আমাদের হচ্ছে কি একটা ফার্টিলাইজারের উপরে বা ফার্টিলাইজারের ব্যাগে কি কি এলিমেন্ট বা কি কি ডিটেলস গুলো লেখা থাকে। ঠিক আছে, অয়েল রিটেন ফার্টিলাইজার স্পেসিফিকেশন, এটা এই যে স্পেসিফিকেশন গুলো আমার জানা দরকার, একটা হচ্ছে যে ভালো ফার্টিলাইজার চুজ করার জন্য বা একটা ভালো ফার্টিলাইজারের
ডিটেলস গুলো লিখে দেওয়া হয় আর কি। তো এটা তোমার টোটাল 11টাই মুখস্থ করতে হবে, এখান থেকে কোনোটা আসলে ছাড় নাই, 11টাই মুখস্থ করতে হবে। স্পেসিফিকেশন এন্ড ডিফারেন্ট ফার্টিলাইজার স্টেজে, যেমন হচ্ছে কি আমাদের হচ্ছে ইউরিয়া। ঠিক আছে, ইউরিয়ার মধ্যে মেজর যে স্পেসিফিকেশন গুলো, যেমন নাইট্রোজেন কত পার্সেন্ট, 46%, ময়েশ্চার কন্টেন্ট 1%, বা ইউরিয়া ম্যাক্সিমাম থাকতে পারবে কত, 1.5, সলিবিলিটি গেট ওয়াটার সলিউবল। আর ফিজিক্যাল ফর্ম, ইউরিয়ার দুইটা ফিজিক্যাল ফর্ম এখানে দেওয়া আছে, ফিল আর কি গ্রানিউল। এইভাবে হচ্ছে অন্তত কয়েকটা দেখে যাইও এখান থেকে, এগুলা আসতে পারে রিটেনে দিয়ে দিতে পারে যে তুমি হচ্ছে যে ইউরিয়ার মেজর স্পেসিফিকেশন গুলো লিখো। তো এখানে এগুলো হচ্ছে মেন মেন ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে ইউরিয়া, এরপর হচ্ছে ড্যাপ, ঠিক আছে, টিএসপি, এগুলো হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট। এগুলো একটু দেখে যাবে যে এগুলো এখানে আসলে বোঝানোর কিছুই নেই, এখানে তোমার জাস্ট মুখস্থ করতে হবে যে আর টিএসপি তে P2O5 এর পার্সেন্টেজ কত আছে, মাস্টার কন্টেন্ট ম্যাক্সিমাম কত যাইতে পারবে, হচ্ছে ফ্রি ফসফেটিক অ্যাসিড কত পার্সেন্ট আছে, 3%, ক্যালসিয়াম আছে কত, 13%, সলিবিলিটি কি হতে পারে, এটা হচ্ছে পার্শিয়ালি ওয়াটার। আমরা দেখছিলাম ইউরিয়া কি ওয়াটারে সম্পূর্ণ সলিউবল, কিন্তু টিএসপি টা কি পার্শিয়ালি সলিউবল। আর টিএসপি এর আমাদের ফিজিক্যাল ফর্ম কি আছে, গ্রানিউল। আর ইউরিয়া দেখছিলাম দুইটা, প্রিল আর গ্রানিউল। সেখানে আরো দেওয়া আছে এমওপি, এমওপি আমাদের অনেক ইম্পর্টেন্ট, জিপসাম অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই কয়েকটা দেখে যাইও, আর যদি পারো, তোমার যদি সময় থাকে দেখতে পারো। ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ ফার্টিলাইজার, তো এখান থেকে আসে যে এক্সপ্লেন ওয়ান অফ দ্য কেমিক্যাল প্রপার্টিজ। তোমাকে হয়তো এখান থেকে দুই টাইপের প্রশ্ন আসে। ফার্স্ট হচ্ছে এই যে আমাদের ফিজিক্যাল এন্ড যে কেমিক্যাল প্রপার্টিজ গুলো আছে, এগুলো 14টাই মুখস্থ করতে হবে। তোমার 14টা চাইতেই পারে তোমার কাছে যে তুমি ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ যেগুলো আছে ফার্টিলাইজার এগুলো লিখো। যদি এটা আসে তাহলে তুমি শুধুমাত্র নাম লিখবা। আর অনেক সময় বলে যে যে কোনো একটা এক্সপ্লেন করতে পারে। ঠিক আছে, হয়তো তোমার যে কোনো একটা বা দুইটা তোমাকেই ফ্রিডম দিতে পারে, বা যে কোনো বলবে যে তুমি পার্টিকেল সাইজটা এক্সপ্লেন করো। ঠিক আছে, পার্টিকেল সাইজটা এক্সপ্লেন করো, তো এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট আছে। এর মধ্যে আমাদের 7 নম্বর, 8 নম্বর, 10, 11 দুটো ইম্পর্টেন্ট আছে, আরো ভেতরে ইম্পর্টেন্ট আছে পার্টিকেল সাইজ, তারপর effects। তো পার্টিকেল সাইজ থেকে কি আমাদের পার্টিকেল সাইজ সম্পর্কে তোমার চাইতে পারে লিখো, পার্টিকেল সাইজ সম্পর্কে এফেক্টস অফ অ্যাগ্রোনমিক রেসপন্স। এখন পার্টিকেল সাইজটা আবার হচ্ছে অ্যাগ্রোনমিক যে রেসপন্সে কিভাবে হচ্ছে যে effect ফেলে সেটা এখানে লিখে আছে। ফার্টিলাইজার material of very low solubility generally must be ground to small particle size to ensure sufficiently rapid dissolution in the soil and utilization by plant। এখন যেগুলো হচ্ছে ধরো হচ্ছে একটু লো সলিবিলিটি আছে, ওগুলো সাইজটা একটু কম ছোট রাখা হয়, তাহলে কি হবে, সেগুলো তাড়াতাড়ি সলিউবল হয়ে যায়। ঠিক আছে, যেহেতু তার দ্রাব্যতা কম, তখন সেটা কি, যেহেতু যদি তুমি আরো বড় রাখো তখন সে কি বেশি তাড়াতাড়ি এই দ্রবণীয় হবে না, সলিউবল হবে না, এবং কি প্ল্যান্টও গ্রহণ করতে পারবে না। এটাই বলছে আর কি যে আমাদের এফেক্ট অ্যাগ্রোনমিক যে রেসপন্স। তারপরে আমার আছে কি এফেক্টস অন স্টোরেজ এন্ড হ্যান্ডলিং প্রপার্টিজ। এখন হচ্ছে আমাদের সাইজ। ঠিক আছে, এখন ধরো তুমি আম, কিছু ফার্টিলাইজারের সাইজ অনেক বড় বড়, অনেক বড় বড়, তাহলে কি হবে, এগুলোকে আমাদের হচ্ছে যে স্টোরেজ করাটা বা হ্যান্ডলিং করাটা খুব টাফ হয়ে যাবে, তাই না? ধরো তুমি ছোট ফার্টিলাইজারের একটা বস্তা একজন ক্যারি করতে পারো, কিন্তু বড় ফার্টিলাইজারের একটা বস্তা থেকে একজন পারতেছে না, বা একটা জায়গায় রাখবা, তাহলে কি তোমার স্টোরেজটা বেশি লাগবে, এখানে কি স্টোরেজটা একটু কম লাগবে, তাই না? তাহলে আমাদের এই যে সাইজটা, পার্টিকুলার সাইজটা কি আমাদের হচ্ছে হ্যান্ডলিং প্রপার্টিজ অথবা কি স্টোরেজের উপরে পড়বে। এরপরে আমরা আছে এফেক্টস অন কি ব্লেন্ডিং প্রপার্টিস। ঠিক আছে, আমাদের পার্টিকুলার সাইজটা ব্লেন্ডিং প্রপার্টিস এর উপরে কি আমাদের এফেক্ট ফেলে, কারণ তোমার হচ্ছে বড় যদি ইয়ে থাকে, বাল্ক সাইজের থাকে বা বড় সাইজের থাকে, সেটাকে ব্লেন্ড করাটা ছোট সাইজ থেকে কি একটু অবশ্যই টাফ হবে। তারপরে সেগ্রিগেশন প্রপার্টিস, এটা অনেক ইম্পর্টেন্ট আছে যে আমাদের ফার্টিলাইজার যে সেগ্রিগেশন প্রপার্টিস আছে, ঠিক আছে, সেটা কি হবে। Segregation is undesirable because the resultant non-uniformity can affect economic response and make it impossible to obtain proper samples and meet analytical guarantee। তোমাদের যদি সেগ্রিগেশন হয়ে যায়, ঠিক আছে, সেগ্রিগেশন অর্থাৎ দলা দলা যদি বেঁধে তুমি একটা ফার্টিলাইজার রাখছো, ফার্টিলাইজার ঠিক সেগ্রিগেট হয়ে গেছে, এরকম হচ্ছে কি হয়তো তুমি পাউডার রাখছো, সেটা সেগ্রিগেট হয়ে গেছে, তাহলে এই যে একটা সেগ্রিগেশন প্রপার্টিসটা আমাদের হচ্ছে কি তোমার অনেক সময় এফেক্ট করে। এটা অনেক ইম্পর্টেন্ট আছে, এটাও আসতে পারে পরীক্ষায়। তারপরে গ্র্যানুলার হার্ডনেস কতটুকু আছে, ঠিক আছে, এটা বা হার্ডনেস, গ্র্যানুলার ক্রাশিং স্ট্রেন্থ, রেজিস্ট্যান্স টু অ্যাবারশন, ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স। এবার গ্র্যানুলার ক্রাশিং স্ট্রেন্থ, রেজিস্ট্যান্স, এইগুলোর ব্যাখ্যা একটু দেখবে। এরপর বাল্ক ডেন্সিটি, হ্যাঁ, বাল্ক ডেন্সিটিটা একটু দেখে রাখতে পারো। তারপর হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ রিপোজ এগুলো আসে ব্যাখ্যা করতে, যে অ্যাঙ্গেল অফ রিপোজ তুমি ব্যাখ্যা করো ফার্টিলাইজার ক্ষেত্রে। দ্য অ্যাঙ্গেল অফ রিপোজ অফ ফার্টিলাইজার ইজ দ্য অ্যাঙ্গেল উইথ দ্য হরিজন্টাল at which the fertilizer will stand when poured or dropped into a pile from a fixed overhead point। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ রিপোজের সংজ্ঞা। তারপর হচ্ছে অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি। আমাদের ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল রিলেটিভ হিউমিডিটি। ঠিক আছে, ক্রিটিক্যাল হিউমিডিটি হিউমিডিটি হবে রিলেটিভ হিউমিডিটি অফ ফার্টিলাইজার ম্যাটেরিয়াল ক্যান বি ডিফাইন্ড simply as that humidity of the atmosphere above which the material will spontaneously absorb moisture and below which it will not।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্টিলাইজারের যে রিলেটিভ হিউমিডিটি অনেকটা আমাদের যে এয়ার রিলেটিভ হিউমিডিটি হিউমিডিটি আছে সেটার মধ্যে, যে একটা ময়েশ্চার লেভেলের যদি উপরে থাকে তাহলে কি হবে, ফার্টিলাইজার তোমার হচ্ছে যে ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করবে। আর যদি হচ্ছে যে কম থাকে তাহলে কি হবে, ফার্টিলাইজারটা ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করবে না। এই আর কি। এবারে 4 নম্বরটা আছে ময়েশ্চার অ্যাবজর্পশন পেনিট্রেশন ক্যারেক্টারিস্টিক্স, এগুলা রিডিংটা একটু দেখে নিবা, রিডিং দিলে পারো। কেকিং ফার্টিলাইজার, ঠিক আছে, কেকিং অফ ফার্টিলাইজার অনেক ইম্পর্টেন্ট। So the idea is to define caking as the formation of a coherent mass from individual particles. Fertilizers between the time of their production and final application to the soil must be stored either in the bulk or in bags. Storage time vary considerably from less to than a month to a year. It is essential that during this storage either the fertilizer remain completely free flowing or the caking, agglomeration or lumping so be so mineral that a small amount of normal handling will রিস্টোর দ্য অরিজিনাল ফ্রি ফ্লোয়িং কন্ডিশন। এখন হচ্ছে কেকিং অফ ফার্টিলাইজার ঠিক আছে, জমাট বেঁধে যদি কেক আকারের হয়ে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কেকিং এর কজ অফ কেকিং অফ মোস্ট ফার্টিলাইজার ইজ গ্রোথ অফ যে ক্রিস্টাল বন্ড বিটুইন হচ্ছে ফার্টিলাইজার পার্টিকেল, মানে হচ্ছে তোমার যে ফার্টিলাইজারের যে পার্টিকেল গুলো আছে ছোট ছোট, এগুলোর মধ্যে যদি ক্রিস্টাল বন্ডিং তৈরি হয় এরকম, তখন কি হবে, জমাট বেঁধে যায়। তো সেটা হচ্ছে আমাদের কেকিং অফ ফার্টিলাইজার। তো কেকিং অফ ফার্টিলাইজারের যে আমাদের জিনিসগুলো আছে সেটা হচ্ছে যে ময়েশ্চার কন্টেন্ট তোমার মাথায় রাখতে হবে, পার্টিকেল সাইজ এন্ড হার্ডনেস, যে কন্ডিশনার, ঠিক আছে, তারপরে স্টোরেজ টেম্পারেচার, টেম্পারেচারটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আমাদের স্টোরেজ টেম্পারেচারটা অনেক ইম্পর্টেন্ট। স্টোরেজ প্রেশার, এখন তুমি ধরো দেখা গেছে কি একটা বস্তার উপরে যদি 100টা বস্তা রেখে দিচ্ছ, তাহলে কি হবে, এই যে নিচের যেটা সেটার উপর অনেক বেশি প্রেশার পড়বে না, সেটা করা যাবে না, তোমার অপটিমাম একটা প্রেশার দিতে হবে ফার্টিলাইজার, হচ্ছে কিউরিং। তারপর হচ্ছে যে আমাদের 10 নম্বরটা ইম্পর্টেন্ট আছে কেমিক্যাল কম্পাটিবিলিটি কম্পেটিবিলিটি ইন ব্লেন্ড, দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ড মেকিং এ বাল্ক ব্লেন্ডেড ফার্টিলাইজার অফ এ গুড কোয়ালিটি ইজ চয়েস অফ ইনগ্রিডিয়েন্টস দ্যাট আর কেমিক্যালি কম্পেটেবল। এখন দেখা যাচ্ছে তুমি যখন হচ্ছে যে ব্লেন্ডিং করবা, ঠিক আছে, ব্লেন্ডিং করার জন্য তোমার অবশ্যই কি কেমিক্যালি কম্পেটেবল এমন কিছু ইনগ্রিডিয়েন্টস নিতে হবে। দেয়ার আর অনলি ফিউ কম্বিনেশনস অফ মেজর ফার্টিলাইজার দ্যাট মে গিভ ট্রাবল ইন রেসপেক্ট। এখন বলতে যে আমাদের খুব কম পরিমাণের কম্বিনেশনই আছে যেগুলো হচ্ছে কি আমরা যখন ব্লেন্ডিং করতেছি সেগুলো সমস্যা করে, এটা আমাদের জন্য অবশ্যই কি একটা ব্লেসিং। তারপর এখানে আমাদের বিভিন্ন জিনিস দেওয়া আছে, ওকে মিনস কম্পেটেবল, এল মিনস লিমিটেড কম্পেটেবল, আর হচ্ছে ক্রস মিনস হচ্ছে কি ইনকম্পেটেবল। আমাদের ম্যাক্সিমাম গুলাই আমরা দেখবো কি কম্পেটেবল, এই যে ওকে ওকে ওকে, ঠিক আছে, এগুলো হচ্ছে ম্যাক্সিমামটাই দেখা যাচ্ছে কি কম্পেটেবল। তারপর হচ্ছে আমাদের ডাস্টিনেস এন্ড কন্ডিশনের অ্যাডহেরেন্স, এটাও পয়েন্টে ইম্পর্টেন্ট আছে, একটু দেখতে পারো মেল্টিং পয়েন্ট, ফিজিওলজিক্যাল অ্যাসিডিটি এন্ড ব্যাসিডিটি অফ ফার্টিলাইজার, এটাও আসতে পারে, এটাও বেশ কয়েকবার পরীক্ষা আসছে, বলবে যে এক্সপ্লেন করো, ঠিক আছে, যে ফিজিওলজিক্যাল অ্যাসিডিটি এন্ড ব্যাসিডিটি অফ ফার্টিলাইজার। হ্যাঁ, তো ফার্টিলাইজারের যে তোমার হচ্ছে যে এখন আমাদের সয়েলের মধ্যে যে পিএইচটা ওঠানামা করতে পারে, একটা হচ্ছে অপটিমাম ইয়ে আছে, এক এক ক্রপের জন্য এক এক পিএইচ লেভেল দরকার। তো এই যে আমাদের ফিজিওলজিক্যাল অ্যাসিডিটি অথবা ব্যাসিডিটি অফ ফার্টিলাইজার, তুমি ফার্টিলাইজার দিলে আসলে ওই মাটির পিএইচটা কি বাড়বে কি কমবে, সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এরপরে এখান থেকে হচ্ছে তোমার হচ্ছে ইম্পর্টেন্ট আছে এটা, ঠিক আছে, যে আমাদের কি এলিমেন্ট দিলে, ঠিক আছে, অ্যাসিড ফর্মিং এলিমেন্ট, অর্থাৎ হচ্ছে তোমার যদি সালফার থাকে, ঠিক আছে, সালফার থাকে, এটা হচ্ছে অ্যাসিড ফর্মিং এলিমেন্ট, তাহলে তোমার যদি পিএইচটা দেখো, পিএইচটা কোথায় চলে যাচ্ছে, ক্লোরিন থাকলে কি হবে, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট অ্যাসিডিটি মাইনাস তার অ্যাসিডিটি হচ্ছে কি প্লাস। এবার হচ্ছে বেস ফর্ম হচ্ছে ক্যালসিয়াম, এগুলো তো আমরা জানি যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম পটাশিয়াম এগুলো তো হচ্ছে কি খাদ্য ধাতু, তাই না, তাহলে এগুলো যদি দিব তাহলে আলটিমেটলি আমার কি হবে, বেসিসিটিটাই বাড়বে। এখন কতটুকু বাড়বে, এই যে রেঞ্জ গুলো বা ভ্যালু গুলো একটু দেখে রাখবে। সল্ট ইন্ডেক্সটা খুবই 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 ইম্পর্টেন্ট, সল্ট ইন্ডেক্স, ঠিক আছে, সল্ট ইন্ডেক্স থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এই যে সল্ট ইন্ডেক্সের এই যে চার্টটা, এই চার্টটা পুরাটা মুখস্থ করতে হবে, ঠিক আছে, এটা চার্টটা পুরাটা মুখস্থ করতে হবে। কোন ফার্টিলাইজারের সল্ট ইন্ডেক্স কতটুকু, যেমন সোডিয়াম নাইট্রেটের সল্ট ইন্ডেক্স 100, ইউরিয়ার জন্য হচ্ছে 75, পটাশিয়াম নাইট্রেট 74, অ্যামোনিয়াম সালফেট 69, ক্যালসিয়াম নাইট্রেট 53, ম্যাগনেসিয়াম সালফেট 44, ড্যাপ হচ্ছে আমাদের 34, কনসেন্ট্রেটেড সুপার সালফেট হচ্ছে 10, আর জিপসাম হচ্ছে 5। এটার পুরো চারটা মুখস্থ করতে হবে, ফার্টিলাইজারের নাম এবং সল্ট ইন্ডেক্স, এটা আসার চান্স অনেক অনেক বেশি, ঠিক আছে, অর্থাৎ তার ক্লাসে বলছে যে ফার্টিলাইজার আর হচ্ছে যে সল্ট ইন্ডেক্স, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে আসলে অনেক কিছু মুখস্থ করার আছে, অনেক বেশি পরিমাণে জিনিসপত্র মুখস্থ করার আছে, কারণ অনেক অনেক বেশি ডেটা পার্সেন্টেজ দেওয়া আছে, অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, হেডিং দেওয়া আছে, এগুলো একটু মনে রাখার চেষ্টা করো।